চিৎকার করতে না পেরে ক্রমশ বড় বড় শ্বাস নিয়ে চলেছি আমি। আমার সামনে থাকা মানুষটাকে ভালো করে দেখতেও পারছি না। নিজের হাত জোড়া কোনোভাবে এগিয়ে নিয়ে এসে লোকটার হাত থেকে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলাম আমি। কয়েক সেকেন্ডের মাঝেই আমার গলা ছেড়ে দিল। বড় বড় শ্বাস নিচ্ছি আমি। কথা বলার মতো বিন্দু মাত্র শক্তি নেই আমার। এরই মাঝে লোকটা আমার ঠোঁটজোড়ায় আলতো চুমু খেয়ে আমার কপাল নিজের ঠোঁটজোড়া দ্বারা ছুঁয়ে দিলেন। আমি তো বোকা বনে যাচ্ছি। হাতটাও নাড়াতে পারছি না, হয়তো কিছুটা ভয় এবং আতঙ্কে। কিন্তু বলার চেষ্টা করছি, কে আপনি? কি চান? কেন এসেছেন? কিন্তু কথাগুলো যেন গলার মাঝেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। সেই অবয়বের হাতটা আমার চুলের মাঝে ঢুকিয়ে আমার মাথা উঁচিয়ে নিলেন। সাথে সাথে চোখজোড়া বড় বড় হয়ে এলো আমার। কানের কাছে এসে ফিসফিস করে বললেন, তোমায় তো আমি অন্য কারো সাথে দেখতে পারি না। সে যেই হোক। বাইকে সেই অগ্নি আহমেদের গাড়িতে বসেছিলে না? সেটার শাস্তি ছিল এটা নিশা পাখি। যদি তোমার কোথাও লেগে থাকে তাহলে সরি। এর পরের বার যেন কারোর সাথে না দেখি। আর এই অগ্নি আহমেদকে তো আমি। এতটুকু বলে থেমে গেলেন তিনি। নিজের হাতের পিঠ দিয়ে আমার কপালের ঘাম মুছে দিলেন। আস্তে আস্তে যেন আমার শরীরে শক্তি এলো। ডান হাতটা এগিয়ে নিয়ে গেলাম ল্যাম্পশিটের দিকে। আলো জ্বালাতেই ধরফর করে উঠে বসি আমি। আশেপাশে তাকায়, কিন্তু কেউ নেই। এ কি করে হতে পারে? একটু আগেই কেউ আমার গলা চেপে ধরেছিল, এই বিষয়টা আমার স্পষ্ট মনে আছে। তবে কোথায় গেল সেই অবয়বটা? বেলকনির দিকে চোখ যায় আমার। সেখানকার পর্দা এখনো নড়ছে। এসি চলছে ফুল স্পিডে। তবুও ঘেমে যাচ্ছি আমি। পা থেকে চাদর সরিয়ে বেড থেকে নেমে পড়লাম আমি। ধীরে ধীরে এগিয়ে গিয়ে বেলকনির পর্দা সরাতেই চমকে উঠলাম। কেউ নেই। আমার ঘরের বেলকনিটা বেশ খোলামেলা। কোনো গ্রিল নেই, শুধু রেলিং দেওয়া আছে, যার ফলে যে কেউ রুমে ঢুকতে পারবে সহজেই। বড় বড় শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করলাম। তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথা উঁচিয়ে তুলতেই গলায় স্পষ্ট দেখতে পেলাম 5 আঙ্গুলের ছাপ। এবার আমি নিশ্চিত হয়ে গেলাম আমার ঘরে কেউ এসেছিল। দ্রুত গিয়ে বেলকনির দরজা বন্ধ করে লক করে দিলাম। বেড পর্যন্ত হেঁটে এসে ধপ করে বসে পড়লাম আমি। লোকটা অগ্নি ভাইয়াকে নিয়ে কথা বলছিল। ভয়টা তো সেই জায়গাতেই। কোথাও ওই পাগল লোকটা অগ্নি ভাইয়ার কোনো ক্ষতি না করে বসে। আচ্ছা, এই লোকটাই কি সেই লোকটা যে আমাকে ওই নীল রঙের গোলাপের বুকে পাঠিয়েছিল? রাতে আর ঘুম হলো না আমার। নানানরকম আজেবাজে চিন্তা নিয়ে কাটিয়ে দিলাম সারা রাত। ভোরের দিকে চোখ লেগে এলো আমার। কিন্তু হালকা ঘুমটাও ভেঙে গেল আমার ফোনের রিংটোনে। চোখ মুখে ভাঁজ পড়ে গেল আমার। বিরক্ত হয়ে পাশের টেবিলে ফোন হাতাতে লাগলাম আমি। ফোনটা পেয়ে চোখের সামনে আনলাম। ফোনের আলোতে চোখ বুজে আসে আমার। ঘুম ঘুম চোখে তাকিয়ে কোনোমতে ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে কারো কান্নামাখা গলা ভেসে এলো, অনু, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু হসপিটালে আসবি প্লিজ। অগ্নির অবস্থা খারাপ। অগ্নি ভাইয়ার কথা শুনে চোখ থেকে ঘুম ছুটে যায় পুরোপুরিভাবে। উঠে বসে কান থেকে ফোন সরিয়ে দেখতে থাকি আমি। মেঘা ফোন করেছে। ঘড়িতে 6টা ছুঁই ছুঁই। ফোন আবারও কানে ধরে অস্থির কণ্ঠে বলে উঠলাম, কি হয়েছে অগ্নি ভাইয়ার? ওপাশ থেকে মেঘা কান্না করে দিল। ফুপাতে ফুপাতে বলে উঠল, কারা যেন মাথা ফাটিয়ে দিয়েছে।
মাথা থেকে যথেষ্ট ব্লিডিং হচ্ছে। ওর ফ্যামিলিরা ছোটাছুটি করছে। আমি একা কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তুই আয় না প্লিজ, একটা প্রাইভেট হসপিটালে আছি আমরা, তোকে টেক্সট করে দিচ্ছি। মেঘার কথাগুলো শুনে রাতের কথাগুলো মনে পড়ে গেল আমার। ভয় মুখটা গম্ভীর হয়ে গেল। তবে কি আমার জন্য ওই পাগলটা অগ্নি ভাইয়াকেও ছাড়ল না? আমি সান্ত্বনা দিয়ে মেঘাকে বললাম, আমি এক্ষুনি আসছি, তুই চিন্তা করিস না, টেনশন করিস না, ভাইয়ার কিচ্ছু হবে না ওকে। এই বলে ফোনটা কেটে দিলাম আমি। তড়িঘড়ি করে বেড থেকে নেমে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। কোনোরকমে ফ্রেশ হয়ে একটা কামিজ আর ওড়না পরে ওড়না দিয়ে গলার দাগটা ঢেকে কোনোরকমে মাথায় খোপা করে বাইরে ছুটলাম আমি। মনটা কেমন জানি আকুপাকু করছে আমার, ভীষণ অস্থির লাগছে। জানি না কে ভাইয়ার এই অবস্থা করেছে, কিন্তু আমি সিউর সে ওই লোকটাই ছিল। এই মুহূর্তে ওই লোকটাকে পেলে যে কি করতাম। একটা অটো নিয়ে মেঘার বলা হসপিটালের উদ্দেশ্যে চললাম। হসপিটালে আশেপাশে মেঘাকে খুঁজে চলেছি আমি। অবশেষে রিসেপশনে গিয়ে রিসেপশনিস্টকে বললাম, এক্সকিউজ মি। রিসেপশনিস্ট মেয়েটি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি ভীরু গলাম বললাম, অগ্নি আহমেদ নামের কোনো পেশেন্ট এখানে এসেছে? কত নম্বর কেবিনে আছে কাইন্ডলি বলতে পারবেন? ইয়েস, একটু ওয়েট করুন, আমি চেক করে বলছি। আর কিছু না বলে মাথা নাড়িয়ে বড় টেবিলে হাত দিয়ে দাঁড়িয়ে হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে থাকলাম আমি। 2 মিনিট পরেই মেয়েটি বলল, অগ্নি আহমেদ এখন ডক্টর আহান স্যারের দায়িত্বে আছেন। 4 তলায় গিয়ে 409 নম্বর কেবিনে আছেন। আমি একটা লোক দেখানো হাসি দিয়ে বললাম, ধন্যবাদ। তারপর হম্বিতম্বি করে ছুটলাম লিফটের দিকে। কিন্তু দুর্ভাগ্য, লিফট ভর্তি মানুষ, এর মাঝে একদমই ঢোকা যাবে না। এখন সিঁড়ি দিয়েই হেঁটে উপরে যেতে হবে আমায়। দেরি না করে সিঁড়ি দিয়ে উপরের উঠতে শুরু করলাম আর বিড়বিড় করতে থাকলাম ডক্টর আর কেবিনের নম্বর। আমার একটা বদভ্যাস হচ্ছে হসপিটালে এলে কেবিনের নম্বর ভুলে যাওয়া। এই মুহূর্তে কোনো মতেই কেবিনের নম্বরটা ভুলতে চাইছি না আমি, তাই একই কথা বিড়বিড় করে চলেছি। হঠাৎই থেমে গেলাম। আবার নিজে নিজেই বললাম, ডক্টর আহান। গালে হাত দিয়ে ভাবতে লাগলাম কোথায় যেন নামটা শুনেছি। হ্যাঁ, মনে পড়েছে, গতকালকে শিরিনের মুখে শুনেছি। এই কি সেই ডক্টর আহান? কি জানি, ও তো ভেবে কাজ নেই। আবারও তড়িঘড়ি করে সিঁড়িতে উঠতে ধরলাম আমি। 4 তলায় উঠে বাম দিকে যেতেই 409 নম্বর কেবিন চোখে পড়ল। সামনেই মেঘা দাঁড়িয়ে আছে শুকনো মুখ নিয়ে। ধীর পায়ে মেঘার কাছে যেতেই আমার দিকে তাকিয়ে মেঘা অস্থির হয়ে উঠল। আমাকে ধরে বলল, দেখ না অনু, সেই কখন থেকে ডক্টর চেকআপ করছে, এখনো বাইরে আসছেন না। আমি মেঘার ঘাড়ে হাত রেখে শান্ত কণ্ঠে বললাম, মেঘা, চিন্তা করিস না, ড্রেসিং করতে তো একটু সময় লাগবেই। মেঘা আর কিছু না বলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকল আমার দিকে। আমি আবারও বললাম, ভাইয়ার ফ্যামিলির লোকজন কই? ওরা তো কি সব বিল পে করতে হবে সেজন্য গেছে। আমিও আর কিছু বললাম না, মুখটা ভার করে দাঁড়িয়ে থাকলাম। মিনিট 10 পরেই অগ্নি ভাইয়ার কেবিন থেকে একজন সুদর্শন পুরুষ বের হলেন। আমি এক নজর তাকিয়ে নজরটা স্থির করে ফেললাম। সাদা ফর্সা গায়ের রং, চুলগুলো গুছিয়ে একপাশে রাখা, সাদা এপ্রন পরার কারণে গায়ের রং আরও ফুটে উঠেছে। পকেটে একটা চিকন ফ্রেমের চশমা ঝুলানো, জোড়া ভ্রু, খাড়া নাক আর মুখে খোঁচা খোঁচা দাড়ি আর নাকের মাথায় ছোট্ট তিল জ্বলজ্বল করছে।
সব মিলিয়ে পুরো পারফেক্ট, কোনো খুঁত নেই। এমন পারফেক্ট সুন্দর মানুষ জীবনে খুব কমই দেখেছি আমি, হয়তো এই প্রথমই দেখছি। মেঘার কণ্ঠে উনার থেকে চোখ নামিয়ে নিলাম আমি। ইনিই কি তবে ডক্টর রাহান? চাপা গলায় মেঘা বলে উঠল, অগ্নি কেমন আছে? ঠিক আছে তো? ওই সুদর্শন ডক্টর যেন কিছুটা শক্ত চোখমুখ করে আমার দিকে তাকিয়েই বলে উঠলেন, ইয়েস, হি ইজ অল রাইট। আর একটু লেট হলে বা ব্লাস লস হলে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারত। কিন্তু ভাগ্য দেখুন আমার হসপিটালেই আসতে হলো। আব এখন ঠিক আছে, আপনি এখন দেখা করতে পারেন উনার সাথে। মেঘার উদ্দেশ্যে উনি সব কথা আমার দিকে স্থিরভাবে তাকিয়েই বললেন, কিন্তু উনার কিছু কথা বুঝতে পারলাম না আমি। ভাগ্য দেখুন আমার হসপিটালেই আসতে হলো, কথাটা বড়ই রহস্যময়। উনার চোখজোড়াতে যেন আমি আটকে রয়েছি, কেমন জানি অস্বস্তি লাগছে আমার। এদিক ওদিক তাকিয়ে উনার থেকে নিজের নজর সরাতে চাইছি আমি, তবে পারছি না। মেঘা ছুটে ভাইয়ার কেবিনে ঢুকে গেল, আমিও পেছনে পেছনে ভাইয়ার কেবিনে ঢুকে পড়লাম। ভাইয়া বালিশের সাথে ঠেস লাগিয়ে বসে আছেন, মাথায় ব্যান্ডেজ। উনাকে দেখে মনে একটা খারাপ লাগা কাজ করছে আমার। হয়তো আমার জন্যই আজ এমন হয়েছে ভাইয়ার অবস্থা। কিন্তু একটা প্রশ্ন মনে থেকেই যায়, কে এই পাগল লোকটা? মুখে জোর করে হাসি ফুটিয়ে ভাইয়ার সামনে দাঁড়ালাম আমি। ইতিমধ্যে ভাইয়ার মা বাবা আর বড় বোন চলে এসেছেন। সবাই ভাইয়াকে এটা ওটা জিজ্ঞাসা করছেন। এর মাঝে এখন নিজেকে বাইরের লোক মনে হচ্ছে, তাই এক সাইড হয়ে দাঁড়িয়ে রয়েছি আমি। ভাইয়া বিষয়টি লক্ষ্য করে আমাকে বললেন, আনিশা, দূরে দাঁড়িয়ে কেন? এখানে এসো, সবার সাথে পরিচয় করিয়ে দিই। আমি এগিয়ে গেলাম ভাইয়ার কাছে। ভাইয়া একে একে উনার মা বাবা আর বোনের সাথে পরিচয় করিয়ে দিলেন। আমি স্বাভাবিকভাবে বললাম, কেমন লাগছে এখন ভাইয়া? ভাইয়া একটু হেসে নড়েচড়ে বললেন, ভালোই লাগছে, জাস্ট শরীরটা একটু ব্যথা করছে। ভারী লাঠির মাইর ছিল কি না? ভাইয়ার কথা শুনে আমার চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম। আমি মিনমিন করে বললাম, মানে কি করে এসব হলো? কার বা কাদের এত দুঃসাহস? জানি না, হয়তো কোনো ফালতু ছেলেপেলে হবে। সকালে পার্কে জগিং করতে বেরিয়েছিলাম। কিছুক্ষণ যাবৎ জগিং করার পর ফাঁকা জায়গায় এসে পড়ি। তারপর কয়েকজন ছেলে হুট করেই লাঠি নিয়ে আমার ওপর আক্রমণ করে। মাথায় লাঠির বাড়ি লাগায় অজ্ঞান হয়ে যাই আমি। তারপর ওরা চলে যায় আর কিছু সাধারণ মানুষ হসপিটালে নিয়ে আসে। ভাইয়ার কথা শুনে হাড়হিম হয়ে গেল আমার। কেমন রিয়েকশন দিব কিছুই বুঝছি না, টেনশনে ঘেমে যাচ্ছি। হুট করেই আমার সিক্স সেন্স বলে উঠল আমাকে কেউ কড়া নজর দিয়ে দেখছে। আশেপাশে তাকাতেই দরজায় চোখ গেল আমার। কেউ যেন পর্দার আড়াল থেকে সরে গেল। ভ্রু যুগল কুঁচকে গেল আমার। ভাইয়ার কণ্ঠে আবারও উনার দিকে তাকালাম। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় সকাল 8টা বেজে 21 মিনিট বাজে। ভাইয়াকে বিদায় জানিয়ে মেঘাকে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। বেশিক্ষণ নেই হাতে, আবার কলেজ যেতে হবে। লিফটের সামনে গিয়ে দাঁড়ায় আমি আর মেঘা। মনে এখনো হাজারটা প্রশ্ন ঘুরপাক খেয়ে চলেছে, তবে উত্তর কি করে খুঁজে পাব বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতে লিফট খুলে গেল। আমি আর মেঘা লিফটে ঢুকতেই সেই ডক্টরকে দেখতে পেলাম। উনি লিফটের একপাশে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। এক হাতে ফোন টিপছে, আরেক হাতের আঙ্গুল দিয়ে কপাল বোলাচ্ছেন। উনি ফোনটা পকেটে ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালেন।
আমি লিফট বন্ধ করার জন্য সুইচ চাপতে গেলাম, কিন্তু উনার হাতের সাথে আমার হাতের স্পর্শ লাগল। সাথে সাথে বিদ্যুতের গতিতে হাত সরিয়ে নিলাম আমি। উনি লিফটের সুইচ চেপে আবারও সোজা হয়ে দাঁড়ালেন। মেঘা চুপচাপ অন্যদিকে তাকিয়ে আছে। এত কিছু সে খেয়ালই করেনি, নয়তো ব্যঙ্গ শুরু করে দিত হয়তো। আমি বাঁকা চোখে লোকটির দিকে তাকালাম। উনার মিটিমিটি হাসি দেখে আবার চোখ সরিয়ে চোখ বন্ধ করে ফেললাম আমি। 2 তালা আসতেই লিফটের দরজা খুলে গেল। উনি বাঁকা হাসি দিয়ে বেরিয়ে গেলেন। আমি ভ্রু কুঁচকে কয়েক সেকেন্ড চেয়ে থাকলাম। আবারও লিফট বন্ধ হয়ে গেল। মেঘাকে বাড়িতে নামিয়ে আমিও নিজের বাড়িতে চলে এলাম। কলেজে যাওয়ার জন্য মোটেই মনটা টানছে না। বারবার চোখের সামনে ওই ডক্টরের বাঁকা হাসি চোখের সামনে ভাসছে। কোনোমতে ব্যাগ নিয়ে চুলটা ভালো করে বেঁধে আবারও কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আমি। কলেজের ক্লাসগুলোতেও ভালো করে মন টিকল না আমার। বারবার নেগেটিভ চিন্তা মাথায় ভাসছে। ক্লাসে পড়ার দিকে মন বসছে না। এখন মনে হচ্ছে রাজশাহী থাকলেই ভালো হতো। অন্তত এসব কিছু সহ্য করতে হতো না। আম্মু বারবার করে বারণ করেছিল ঢাকায় একা একা না যেতে। ঢাকায় এলে নাকি নির্ঘাত কুপথে চলে যাব, নয়তো কোনো বিপদে পড়ব। কিন্তু বাপি আমায় ভরসা করে পাঠালেন এখানে। এই মুহূর্তে আম্মুর কথাই সঠিক বলে মনে হচ্ছে। কথায় আছে না, মায়ের কথা সবসময় খাঁটি হয়। আজ তা পদে পদে টের পাচ্ছি। এভাবেই কেটে গেল 2 দিন। এই 2 দিনে ভুলে গেলাম সেই ভয়ানক লোকটার কথা। আবারও স্বাভাবিকভাবে যাপন করতে লাগলাম আমি। সকাল সকাল বারান্দার চেয়ারে বসে লাল চায় চুমুক দিয়ে চলেছি, আর অতীতে বোনের সাথে করা দুষ্টুমিগুলো করা নাড়িয়ে চলেছে আমার মনে। রুষাকে এখন বড্ড মনে পড়ছে। মন চাইছে ছুটে সবার কাছে যেতে। দূরে এসে সবার কথা মনে পড়ছে খুব। হঠাৎই ফোনের রিংটোন বেজে উঠল। ফোনটা হাতে নিতেই ভ্রু কুঁচকে এলো আমার। শিরিন ফোন করেছে। নির্ঘাত এখন নবীন বরণ অনুষ্ঠান যাওয়া নিয়ে বায়না করবে। সকাল থেকে মেঘা 2 বার ফোন করে আসতে বলেছে আমায়। কিন্তু আমার সেখানে যাওয়ার কোনো রকম ইচ্ছে নেই। তাই বারান্দায় বসে বসে মেঘলা আকাশ আর শীতল হাওয়া উপভোগ করছি আমি। আজকের আবহাওয়াটাও চরম। এই সুন্দর আবহাওয়াতে ভেসে যেতে মন চাইছে। তাই ওসব অনুষ্ঠানে যাওয়ার জন্য কোনো তোড়জোড় নেই আমার। শিরিনের কলটা ঠাস করে কেটে দিয়ে আবারও আগের মতো চায়ে ছিপ দিতে থাকলাম আমি। কিন্তু আমার সুখ যেন সহ্য হলো না ফোনের। আবারও বেজে উঠল তার নিজের ছন্দে। এবার চোখমুখ জড়িয়ে এলো আমার। হাতে দ্রুত ফোন নিয়ে রিসিভ করে দুরন্ত কণ্ঠে বলতে শুরু করলাম। কি হয়েছে? শান্তি দিবি না বলে ঠিক করে রেখেছিস? তোদের ইচ্ছে হলে তোরা যা নবীন বরণ অনুষ্ঠানে। আমাকে টানিস না। আজকে ওয়েদার দেখেছিস? একটা অলস অলস ভাব আছে না? এই ওয়েদারে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে একটা ঘুম দিলে ব্যাপারটা দারুণ হবে। আবার আমার মতো চায়ে ছিপ দিতে দিতে ওয়েদারটা উপভোগ কর। নয়তো তোরা কি করছিস? ভারী শাড়ি পরে সেজেগুজে এক অনুষ্ঠানে ছুটে চলেছিস। ওপাশ থেকে শিরিন অসহায় গলা নিয়ে বলে উঠল, আনিশা, এমন কেন করিস বলতো? অনুষ্ঠানে কি কম মজা হবে বলতো? তুই না এলে তো আমাদের কাছে অনুষ্ঠানটাই ফিকে হয়ে যাবে। তুই আমাদের জন্য এতটুকু করতে পারবি না? বান্ধবীদের জাতীয় ইমোশনাল লাইন তুই আমার জন্য এতটুকু করতে পারবি না? এই ইমোশনাল লাইন শুনলে নিজেকেই অসহায় মনে হয়। গালে হাত দিয়ে ভাবতে থাকলাম আমি, এর কি উত্তর দেওয়া যায়? আমার রেসপন্স না পেয়ে শিরিন আবারও বলে ওঠে, এই শোন না, আমি জানি তুই না এসে থাকতে পারবি না। আমরা তোর জন্য আশা করে বসে আছি বলে কথা।
তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ, আমি রাখছি, রেডি হতে হবে। এই বলে ওপাশ থেকে ফোন কেটে গেল। আমি হতাশ হয়ে বসে রইলাম। এখন এই ইমোশনাল ব্ল্যাকমেইলের জন্য আমাকে যেতেই হবে। নো প্রবলেম, সময়টা আমারও আসবে। গাল ফুলিয়ে বাকি চা শেষ করে হেলেদুলে উঠে ঘরের ভিতরে গেলাম। ড্রেসিং টেবিলে দাঁড়িয়ে নিজের পাঞ্জাবির হাতা ফোল্ড করছে আয়াস। মুখে তার রহস্যময়ী হাসি। তার পরনে নীল রঙের পাঞ্জাবি। হাতা ফোল্ড করে হাত দিয়ে মাথার চুলগুলো একপাশে নাড়াতে থাকে সে। এরই মাঝে তার রুমের দরজায় টোকা পড়ে। আয়াস পিছন ফিরে তার দাদিমাকে দেখে হাসি দিয়ে আবারও আয়নার দিকে ফিরে বলে, দাঁড়িয়ে আছো কেন দাদিমা? ভিতরে এসো না। তামান্না বেগম ধীর গতিতে ভিতরে এসে আয়াসে পিছনে দাঁড়িয়ে হাসোজ্জ্বল চেহারা নিয়ে বললেন, সকাল সকাল কোথায় বের হওয়া হচ্ছে শুনি? আয়াস ঘড়ি পড়তে পড়তে মুচকি হেসে বলল, এই ধরে নাও তোমার নাতবউয়ের কাছে যাওয়ার আরেক ধাপ সম্পন্ন করতে। তামান্না বেগম বিস্ময় গলায় বললেন, মানে? আমার নাতবউকে? আমি খুব ভুল না হলে আনিশা নামের সেই মিষ্টি মেয়েটা? হ্যাঁ দাদিমা, ইউ আর রাইট। এজন্যই তোমাকে এত ভালোবাসি ইউনো। বর্তমানে আয়মান রায়হান সো কল্ড মাই ফাদারকে একটা থ্যাঙ্কস তো দিতে ইচ্ছে করছে, কারণ সবটাই উনার জন্য। বাদ দুঃখের বিষয়, উনাকে ফোন দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। কথাটা বলে নিজের ঠোঁটটা একদিকে বেঁকিয়ে ফেলে আয়াস। আয়াসের কথা শুনে তামান্না বেগম নীরস গলায় বলে ওঠেন, আয়াস এসব কেমন কথাবার্তা? ও তোর বাবা হয়, তোর খোঁজ খবর রাখার চেষ্টা করে সব সময়, আর তুই? আয়াস একটা শ্বাস বলে বলল, হ্যাঁ বাবা হয়, তাই বলেই আমার থেকে উনার কাছে উনার শালার ছেলে অভিষেকের মূল্য আমার থেকে বেশি। হোয়াটেভার, এসব ফালতু কথাবার্তা বলে আমি নিজের টাইম ওয়েস্ট করতে চাই না দাদিমা। আমি আসছি। তামান্না বেগমের কোনোরকম কথা না শুনেই গাড়ির চাবি ঘুরাতে ঘুরাতে হনহন করে বেরিয়ে যায় আয়াস। তামান্না বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিচের দিকে তাকিয়ে বলে ওঠেন, কবে যে ছেলে আর বাবা মায়ের এসব ভুল বোঝাবুঝি শেষ হবে? একটা গোলাপি রঙের জামদানি শাড়ি হাতে নিয়ে নিজের গায়ের সাথে পেঁচিয়ে চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছি আমি। শাড়ি নামক জিনিসটা আমি আদৌ বেশি বার পরিধান করিনি, কারণ এটি পরে আমি ঠিকভাবে হাঁটতে পারি না। সেই কারণে আম্মু বারবার বলা সত্ত্বেও ঠিক করে শাড়ি পরতে শিখিনি আমি। এখন মনে হচ্ছে কেন শিখলাম না। শাড়ি খুলে রেখে ফুল স্পিডে ফ্যান ছেড়ে বেডে বসে পড়লাম আমি। হাতে ফোন নিয়ে শাড়ি পরিধান করার ভিডিও দেখতে শুরু করলাম। একে একে 4টা ভিডিও দেখেও কোনো কাজ হলো না। সবাই কি করে যেন দ্রুত শাড়ি পরছে। মেজাজটা চরমে উঠে গেল। ইউটিউব অ্যাপটাকে প্রচুর ঝাড়তে লাগলাম মনে মনে। চরম বিরক্তি নিয়ে ঘড়ির দিকে তাকালাম। সকাল 9টা বেজে 35 মিনিট বাজে। 10টা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা। এবার কল লিস্ট বের করে আম্মুর ফোনে কল দিলাম। কিছুক্ষণ বেজে কেটে গেল। আজব, দরকারের সময় ফোনই ধরেন না। আবারও কল দিলাম, ফলাফল একই। কল বাজতে বাজতে কেটে গেল। এবার রুষাকে ফোন দিলাম। কিছুক্ষণ বাজতেই ফোনটা রিসিভড হলো। জানতাম রিসিভড হবে, কেননা সারা দিনরাত ফোন নিয়ে পড়ে থাকে এই মেয়েটা। ওপাশ থেকে একটা অলস গলা ভেসে এলো, হ্যালো সাবিপু, বল খবর। আমি ঝাঝালো গলায় বলে উঠলাম, খবর বলার টাইম নেই এই মুহূর্তে। আম্মু কোনো গ্রহে গিয়ে বসে আছে? রুষা ওপাশ থেকে ফিক করে হেসে দিয়ে বলল, আম্মু তো রান্নাঘরে রান্না করতেছে আর নিপা আন্টির সার্ভেন্ট গল্প করতে মগ্ন। আমি দাঁতে দাঁত চেপে বললাম,
তুই রান্নাঘরে যা আর আম্মুকে ফোনটা দে। ওকে ওয়েট কর। কয়েক সেকেন্ড পর ওপাশ থেকে আম্মুর গলায় শুনতে পেলাম আমি, কিরে কি হয়েছে? ঠিক আছিস তো? কোনো প্রবলেম হয়নি তো? এই জন্যেই বলি এখানে চলে আসতে। থাকতে হবে না, চলে আয়। আমি আম্মুর কথাগুলো শুনে চোখমুখ কুঁচকে ফেললাম। সিরিয়াসলি? কিছু না জানতেই কি করে 5 লাইন নিজে থেকে বানিয়ে নেয় আম্মু? হয়তো এই মহান গুণটা সবার মায়ের মাঝেই লুকায়িত আছে। নিজের বিরক্তি সাইডে চেপে শান্ত গলায় বললাম, আম্মু, তেমন কিছু হয়নি। তুমি একটু শাড়ি পরা শিখিয়ে দাও না। আজকে নবীন বরণ অনুষ্ঠানে শাড়ি পরতে হবে। আম্মু শাড়ি পরা নিয়ে আরও কয়েকটা মহান উক্তি বলার পরে শাড়ি পরার কৌশল বলতে শুরু করল। আমি ফোনের ভলিউম বাড়িয়ে আস্তে আস্তে শাড়ি পরতে থাকলাম। প্রায় 15 মিনিট পরে শাড়ি পরা কমপ্লিট হলো আমার। নিজেকে আয়নার সামনে দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম আমি। অবশেষে শাড়ি আর আমার মাঝেখানের যুদ্ধে অবসান ঘটল। হাতে আর বেশি সময় নেই, তাই চুল আর বাঁধলাম না আমি। চোখে গাঢ় কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে নিলাম আমি। সাথে হাত ভর্তি চুড়ি আর কানে দুল পরে পা থেকে মাথা অবধি নিজেকে দেখে নিলাম আমি। না, খুব খারাপ লাগছে না। হাতে পার্স আর ফোন নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে গেলাম আমি। কলেজে পৌঁছেই প্রচুর ভিড়ের মাঝে আটকে গেলাম আমি। আশেপাশে এত মানুষের মাঝে ঘামতে শুরু করলাম। ঠিক এই কারণে আসতে চাইনি কলেজে। ভিড় ঠেলে এগোতেই ক্যাম্পাসের দিকে যেতেই সামনে মেঘা আর শিরিনকে দেখতে পেলাম। ওরা আমাকে দেখে যেন একটা বিশ্বজয়ের হাসি হেসে উঠল। ওদের হাসিটার মানে অবশেষে ওরা আমাকে কলেজে আনতে পেরেছে। গটগট করে গিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে ওদের নাক ফুলিয়ে জিজ্ঞেস করলাম, অনুষ্ঠান এখনো শুরু হয়নি? আর কলেজের গেটের ওখানে ভিড় কেন? শিরিন খুশিতে গদগদ হয়ে বলল, আরে অনুষ্ঠান শুরু হবে কি করে? চিফ গেস্ট ডক্টর রাহান এখনো এসে পৌঁছায়নি। রাস্তায় নাকি অনেক জ্যাম, তাই আসতে একটু লেট হবে। কিছুক্ষণের মাঝেই এসে পড়বে, তাই ভিড় করে সবাই দাঁড়িয়ে আছে। আমি কিছু বলতে যাব তার আগে মেঘা বলে বসল, আমরাও তো গেটেই যেতে নিচ্ছিলাম। তার মাঝে তুই এসে গেলি, যাক ভালোই হলো। বাই দা ওয়ে, তোকে কিন্তু অতি উত্তম লাগছে। মেঘার কথার কোনোরকম উত্তর দিলাম না আমি। হঠাৎই জিজ্ঞেস করে বসলাম, অগ্নি ভাইয়া কেমন আছেন এখন? আগের থেকে অনেক বেটার। এখন চল তো ওইদিকে যাই। আমার কোনো প্রকার কথা না শুনে মেঘা আমার হাত ধরে ভিড়ের মাঝেই হিড় হিড় করে টেনে নিয়ে যেতে থাকল। আমরা সেখানে গিয়ে দাঁড়ালাম। ভাবলেশহীন হয়ে দাঁড়িয়ে আছি আমি। এরই মাঝে একটা কালো প্রাইভেট কার এসে উপস্থিত হয়। কিছুটা কৌতূহলী চেহারা নিয়ে গেটের দিকে তাকালাম আমি। গাড়ির দরজা খুলে এক সুদর্শন পুরুষ বেরিয়ে এলো। উনাকে দেখে চোখ বড় বড় করে ফেললাম আমি। তবে এই সেই ডক্টর রাহান, যাকে আমি আর মেঘা হসপিটালে দেখেছিলাম। এবার সিউর হলাম উনিই ডক্টর রাহান। মেঘা আমাকে খোঁচা দিয়ে কানে কানে বলে ওঠে, এই অনু, দেখ ওই দিনের ওই ডক্টরটা। আমি শুধু একটা শব্দই মুখ থেকে বের করলাম, হুহ। ডক্টর রাহান গাড়ির দরজা লাগিয়ে দিয়ে এগিয়ে এলেন এদিকে। দুজন সুন্দরী রমণী গিয়ে উনার হাতে বড় ফুলের বুকে ধরিয়ে দিল। বুকে নিয়ে উনি আমার দিকে তাকালেন। উনার সাথে চোখে চোখ পড়ে গেল আমার। চোখে পাতা ফেলে মুহূর্তেই চোখ সরিয়ে নিলাম আমি। কিন্তু এটা বেশ ভালো করে বুঝতে পারছি লোকটা আমার থেকে চোখজোড়া সরাননি। আবারও বাঁকা চোখে তাকাতেই উনার সেই চোখের গভীরতায় পড়ে গেলাম। একটা শুকনো ঢক গিলে নিচের দিকে তাকালাম আমি। অনেকক্ষণ ধরে চেয়ারে গাল ফুলিয়ে বসে আছি।
সামনে স্টেজে ডক্টর আহান নিজের কিছু মূল্যবান বক্তব্য পেশ করছেন। সেটাই সবাই মনোযোগ দিয়ে শুনছে। উনার বক্তব্য মনোযোগ দিয়ে শুনছে বললে ভুল হবে। উনাকে সবাই মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। অবশ্য দেখবে নাই বা কেন? উনার মতো একজন পারফেক্ট মানুষ তো জীবনে কমই দেখা যায়। আমিও উনাকে দেখে চলেছি। উনি মাঝে মাঝে হাত নাড়িয়ে নিজের কথাগুলো বলছেন। এসব সাধারণ কাজও এখন উনার জন্য যেন অসাধারণ হয়ে উঠেছে। মিনিট 5 পরেই উনার বক্তব্য শেষ হল। এবার ডাকা হল সকল সিনিয়রদের আর ইন্টার প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের। অনুষ্ঠান শুরু হল। তবে আমি দাঁতে দাঁত চেপে বসে আছি। আমার পাশেই 34 জন মেয়ে অনবরত আহান নামক লোকটির প্রশংসা করেই চলেছে। প্রথম প্রথম পাত্তা না দিলেও ধীরে ধীরে কথাগুলো যেন অসহ্যকর হয়ে উঠল আমার কাছে। বিরক্তির চাহনি নিয়ে মেয়েগুলোর দিকে তাকালাম আমি। এই মুহূর্তে মেঘা আর শিরিনকে মনে মনে অনেক রকম কথা শুনিয়ে চলেছি। কারণ আজ সিট না থাকার কারণে ওরা সামনে গিয়ে বসেছে আর আমি এই সিটেই একা বসে রয়েছি এই মেয়েগুলো পাশে। ওরা থাকলে অন্তত এদের কথাগুলো শুনতে হতো না। ওদের থেকে দৃষ্টি ফিরিয়ে আবারও স্টেজের দিকে তাকালাম আমি। লোকটা যেন আমার দিকেই তাকিয়ে আছেন। এটা কেন মনে হচ্ছে আমার? এটা কি সত্যি নাকি মনের ভুল? একরাশ বিরক্তি নিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম আমি। সেখান থেকে বেরিয়ে এলাম। মেয়েগুলোর কথাবার্তায় যেন কানগুলো পচে যাচ্ছিল। এতক্ষণ আনিশার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল আহান। আনিশা উঠে যাওয়াতে ভ্রু কুঁচকে যায় তার। অতঃপর বাঁকা হেসে ওঠে সে। অনুষ্ঠান থেকে কিছুটা দূরে কলেজের বিল্ডিংয়ের করিডোর ধরে একা একা হেঁটে চলেছি আমি। জায়গাটা বেশ শান্ত। সবাই অনুষ্ঠানে থাকায় কারোর আনাগোনা নেই এখানে। এতক্ষণ যেন গরমে সেখানে দম বন্ধ হয়ে আসছিল আমার। এখানে ভালো করে শ্বাস নিতে পারছি আমি। আকাশটা এখনো মেঘলা। কখন যে টুপ করে বৃষ্টি পড়বে তার ঠিক নেই। আকাশে মাঝে মাঝে পাখির ঝাঁকের আনাগোনাও চলছে। ব্যাপারটা দেখতে বেশ লাগছে। আকাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে হাঁটছিলাম। নিজের শাড়ির সাথে পা পেঁচিয়ে গিয়ে পড়তে নিলাম আমি। চোখমুখ খিচে বন্ধ করলাম। কোমরে কারো ঠান্ডা স্পর্শ পেয়ে চোখ খুলতে চাইলাম আমি। কিন্তু তার আগেই সেই ঠান্ডা স্পর্শের মালিক আমাকে টেনে নিল। মিটমিট করে তাকিয়ে চারিদিকে অন্ধকার দেখে কিছুটা ভরকে গেলাম আমি। আশেপাশে হাতাতে লাগলাম ভয়। হাতটা যেন চলে গেল কারো বাহুর ওপর। হাতটা সরিয়ে ফেললাম আমি। কেউ আমার মুখের ওপর গরম নিঃশ্বাস ফেলে চলেছে। আশেপাশে বিরাজ করছে নিস্তব্ধতা আর শোনা যাচ্ছে আমার আর তার নিঃশ্বাসের শব্দ। কাপা কাপা গলায় আমি বলে উঠলাম, কে আপনি? নিঃশ্বাসের শব্দ আরো স্পষ্ট হতে লাগল। বুঝতে পারলাম উনি আরো কাছে আসছেন। আমার চোখমুখে ফু দিলেন তিনি। চোখমুখ বন্ধ হয়ে গেল আমার। আমার কানের কাছে এসে কানের লতিতে আলতো চুমু খেয়ে ফিসফিস করে বললেন, গেস হু আই অ্যাম। এই কণ্ঠটা আমি আগেও কোথাও শুনেছি। হ্যাঁ, ডক্টর আহান। তারই তো গলা। তবে কি এই সেই লোক? আমি ভয়ার্ত কণ্ঠে বলে উঠলাম, ডক্টর আহান। আমার কথা শুনে যেন লোকটা ঝংকার তোলা হাসিতে মেতে উঠলেন। তারপর আমার কানের পিঠে ছোটগুলো গুজে দিয়ে শান্ত গলায় বললেন, ইউ আর রং নিশা পাখি। আয়াস। হ্যাঁ, আয়াস রায়হান আমার নাম। তোমার মায়াময় চেহারাতে হারিয়ে ফেলেছিল যে, তোমার ভেজা চুলে মুগ্ধ হয়েছিল যে, তোমায় দেখার পর অন্য মেয়ের ওপর থেকে নেশা কেটে যায় যার, তোমার মুচকি হাসিতে পাগল হয়ে যায় যে, তোমায় শুধু নিজের করে রাখতে চায় যে, সে হল আয়াস রায়হান। তার কথাগুলো মুগ্ধ করার মতো হলেও এখন উনার কথাগুলো ভয়ানক লাগছে আমার।
সবকিছু কেমন জানি পেঁচিয়ে যাচ্ছে। আমার সামনে থাকা লোকটা হন, তবে উনার গলা সুরটা কেন আহানের মতো লাগছে। আর এই আয়াস রায়হানি কি সে, যে আমাকে সেদিন গোলাপের বুকে পাঠিয়েছিল আর অগ্নি ভাইয়াকে চরমভাবে আঘাত করেছিল? তবে এই যদি সেই লোক হয়, তবে আমার হাতে উনি আজ চরম অপমানিত হবেন। আমি নিজেকে সাহস জুগিয়ে খানিকটা শক্ত হয়ে বললাম, কি চান আপনি? সামনে থেকে ঠান্ডা হাত আমার গাল স্পর্শ করল। ঘৃণা আর লজ্জায় পাশের দিকে সরে যেতে থাকলাম আমি। বুকের ধুকপুকানি ক্রমশ বেড়েই চলেছে। আমি সরতেই উনার আরেক হাত দিয়ে উনি কোমরটা চেপে ধরলেন। এতে এক চুলো আর নড়তে পারলাম না আমি। একটা শীতল কণ্ঠ ভেসে এলো, একটু ভালোবাসা চাই। না, এবার উনার স্পর্শ কেমন জানি সহ্য হলো না আমার। তবুও দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলাম, আপনি সে, যে আমাকে সেদিন গোলাপের বুকে পাঠিয়েছিলেন? যে সামান্য কারণে আমার ভাইয়ের মতো অগ্নি ভাইয়াকে আহত করেছিলেন? আর ওই ছেলেগুলো? কথাগুলো পুরোপুরি শেষ করতে পারলাম না আমি। তার আগেই আয়াস গর্জে উঠল। এবার উনার হাত আমার চুলের পিছনে ঘাড়ে চলে গেল। আরেক হাত আমার গাল ধরলেন। কিছুটা জোরে সরে আমায় চেপে ধরলেন উনি। তারপর চেঁচিয়ে বলে উঠলেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি যে তোমাকে এক দেখাতে পাগলের মতো ভালোবেসে ফেলেছিল। আর তোমার কাছে ওই অগ্নি নামক ছেলেটার পেছনে বসে যাওয়া সামান্য কারণ মনে হয়? আমার কাছে এটাই অনেক। ওই সামান্য কারণই সহ্য করার ক্ষমতা নেই আমার। তাই আমি ওকে ছেলে দিয়ে পিটিয়েছি। আর ওই ছেলেগুলো যে তোমার ওপর কুনজর দিয়েছিল, ওদের কোনো অধিকার নেই তোমার দিকে তাকানোর। তাই ওদেরকেও ছাড়িনি আমি। এবার উনার প্রত্যেকটা কথায় লোকটার ওপর রাগ ঘৃণা 10 গুণ বেড়ে গেল আমার। এটা ভালোবাসা নাকি পাগলামি? সজোরে আয়াসকে ধাক্কা দিলাম আমি। ব্যালেন্স রাখতে না পেরে কিছুটা দূরে সরে গেলেন তিনি। আমি সোজা হয়ে দাঁড়ালাম। তারপর চিৎকার করে বলে উঠলাম, আপনাকে আমি ঘৃণা করি। আই হেট ইউ। আর আপনিও আমাকে ভালোবাসেন না। এটা আপনার রোগ। আপনি মানসিক অসুস্থ। আর একজন মানসিক রোগীকে ভালোবাসা যায় না। সাইকো আপনি। যে ভালোবাসতে পারে সে মারতে পারে না, যে মারতে পারে সে ভালোবাসতে পারে না। এরপর থেকে আমার থেকে দূরে দূরে থাকবেন, নয়তো ভালো হবে না বলে দিচ্ছি। এই বলে বাইরের দিকে কিছুটা দৌড়েই যাওয়া ধরলাম আমি। কিন্তু বিধি বাম। আবারও শাড়ির সাথে আমার পা পেঁচিয়ে গেল। নিজের 2 হাত দিয়ে মুখ ঢেকে নিলাম। কিন্তু কোনো ব্যথা না পাওয়ায় হাতজোড়া মুখ থেকে সরালাম। এবারও এই সাইকোটা আমাকে ধরেছে। অন্ধকারে ঠিকমতো উনাকে দেখতে না পেলেও বেশ বুঝতে পারছি উনি আমার কথাগুলো শোনার পর রাগে ফোঁস করছেন। তাই কয়েকটা শুকনো ঢক গিলে নিলাম। আমাকে সোজা করিয়ে দাঁড় করিয়ে আমার 2 বাহু ধরে সজোরে দেয়ালের সাথে ধাক্কা দিলেন উনি। আকস্মিক ঘটনাটির জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। পিঠে প্রচণ্ডভাবে আঘাত লাগল আমার। ব্যথা, আমি আহ করে উঠলাম। কিন্তু আমার ব্যথা হয়তো আয়াসের মন পরিবর্তন করতে পারল না। আমার বাহু আরও শক্ত করতে চেপে ধরলেন উনি। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকলাম আমি। উনাকে সরিয়ে দেওয়ার মতো ক্ষমতা নেই আমার। হুঙ্কার দিয়ে আয়াস বলে উঠলেন, আমার ভালোবাসা তোমার কাছে রোগ মনে হয়? আমাকে অসুস্থ মনে হয়? তাহলে শুনে রাখো, আমার এই ভালোবাসা নামক রোগটি তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আর হ্যাঁ, তুমি আমাকে ঘৃণা করো, রাইট? হাসার ভঙ্গিতে, তোমার কি মনে হয় তোমার এইসব কথা শুনে আমি দেবদাস হয়ে ঘুরে বেড়াবো তোমার জন্য? যদি এটা ভেবে থাকো তাহলে তুমি ভুল আনিশা। আমার ভালোবাসা হচ্ছে সব থেকে আলাদা।
তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো তাতে আমার বিন্দুমাত্র যায় আসে না। আর তুমি আমায় সাইকো বলে না? ঝাঁকিয়ে, লিসেন, আমি আমার যদি তোমার সাইকোই মনে হয় তাহলে হ্যাঁ, আই এম ইয়োর সাইকোলভা। দিন শেষে তোমাকে আমারই হতে হবে। এই আয়াশ রায়হান মিসেস হতে রেডি থাকো। তোমাকে আমার হতেই হবে, বাই হোক অর বাই ক্রোক। কথাগুলো শেষে আমাকে সজোরে ধাক্কা মারলেন উনি। আমি নিচে পড়ে গেলাম আর ব্যথায় কুকিয়ে উঠলাম। হনহন করে রুমটার দরজা খুলে বেরিয়ে গেলেন উনি। আমি উনাকে দেখতে পারলাম না। চোখমুখ জড়িয়ে ব্যথায় সেভাবেই কিছুক্ষণ বসে থাকলাম। কিছুক্ষণ পর আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে নিজের শাড়ি ঝাড়তে থাকলাম। অতঃপর গুটি গুটি পায়ে বেরিয়ে এলাম অন্ধকার রুমটা থেকে। ধীর পায়ে একটু একটু করে ঘাসের দিকে তাকিয়ে আনমনে হেঁটে চলেছি আমি। কিছুক্ষণ আগের ঘটনাগুলো বিশ্বাস করতে বড়ই কষ্ট হচ্ছে আমার। সব গুলিয়ে যাচ্ছে একে একে। এই মুহূর্তে মেঘার বার্থডের রাতের সময়গুলো অভিশপ্ত মনে হচ্ছে। কিসের জালের মাঝে ফেসে গেলাম আমি? তবে কি নষ্ট হতে চলেছে আমার এই স্বাধীন জীবন আয়াস নামক অভিশপ্ত ব্যক্তিটি? আমার ভাবনার মাঝে এলো মেঘা আর শিরিন। ওরা আমার কাছে এগিয়ে এসে অস্থিরভাবে তাকিল আর মেঘা বলে উঠল, অনু, তোর কি মিনিমাম রেসপন্সিবিলিটি নেই? আমাদের না বলে কোথায় চলে গিয়েছিলি? মেঘার কথার কোনো উত্তর দিলাম না আমি। ওর কথাগুলো যেন আমার কানেতেই পৌঁছায়নি। আমি আমার ভাবনাগুলো নিয়ে মত্ত, ভীষণই ভাবে মত্ত। শিরিন আমার বাহুতে হাত দিয়েই আমি ব্যথায় কিছুটা চেঁচিয়ে উঠে সরে গেলাম। শিরিন আর মেঘা হতভম্ব হয়ে তাকিয়ে রইল আমার দিকে। নিজের দুই বাহু নাড়াতে থাকলাম আমি। শিরিন হতভম্বতা কাটিয়ে আমার দিকে প্রশ্ন ছুঁড়ে মারল, তোর ডান হাতের কনুইয়ে কি হয়েছে আনিশা? রক্ত বেরোচ্ছে তো। আর নিজের দুই বাহু এভাবে ব্যথায় নাড়াচ্ছিস কেন? কি হয়েছে কি তোর? আমাদের বল। আমি নিজের কনুই উঁচিয়ে দেখার চেষ্টা করলাম। অনেকটাই ছিলে গেছে জায়গাটা। হয়তো ওই আয়াস যখন আমাকে ধাক্কা দিয়েছিল তখনই হাতে এভাবে লেগেছিল। আমি আমতা আমতা করে বলে উঠলাম, ততেমন কিছু না, জাস্ট অনুষ্ঠান থেকে একটু দূরে হাঁটতে গিয়েছিলাম, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। এত বড় হয়েছিস এখনো হাঁটতে পারিস না অনু? চল তোর কনুইয়ে ফার্স্ট এইড করে দিই। তাড়াহুড়ো করে কথাটা বলল মেঘা। আমি ওকে মাথা নাড়িয়ে না করে বললাম, তার কোনো দরকার নেই, আমি বাড়ি গিয়ে করে নেব। অনুষ্ঠান কি শেষ? না, এই তো কিছু প্রফেসর বক্তব্য দিয়ে শেষ করবেন। আমি একটা মলিন হাসি দিয়ে মেঘা আর শিরিনের দিকে তাকিয়ে থাকলাম। ওরাও নানান রকম গল্পে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু আমার মন এখনো বিপন্ন, কিছুটা ভয় আর কিছুটা রাগে। কিছু একটা ভেবে স্টেজে থাকা ডক্টর আহানের দিকে গোল গোল দৃষ্টিতে তাকালাম আমি। উনি চেয়ারের হ্যান্ডেলে হাত রেখে কিছুটা শক্ত চাহনি নিয়ে আশেপাশে তাকাচ্ছেন। আমার দিকে তাকাতেই চোখটা স্থির হল উনার। আমি চোখ নিচে নামিয়ে নিলাম। কিছুক্ষণের মাঝেই সমাপ্তি ঘটল অনুষ্ঠানের। সবাই উঠে ডক্টর আহানকে বিদায় দেওয়ার পর যে যার মতো যাওয়া শুরু করল। আমরা তিনজনও বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মেইন গেট থেকে বের হয়ে কয়েক ধাপ যেতেই শিরিন চিৎকার করে বলে উঠল, ফুচকা, ফুচকা। ওর চিৎকারে আমি আর মেঘা হকচকিয়ে গেলাম। কয়েক সেকেন্ড পর আমি শিরিনের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে নাক ফুলিয়ে বললাম, ফুচকা কি কোনো অন্য গ্রহের খাদ্য নাকি? যে পৃথিবীতে দেখে চিৎকার করে ফুচকা ফুচকা বলার ইচ্ছে জাগল তোর? শিরিন ঠোঁট উল্টিয়ে বলল, চল না ফুচকা খাই। মেঘা ফোনের দিকে তাকিয়ে বলল, নো ওয়ে, আই হ্যাভ নো টাইম, আমায় যেতে হবে। শিরিন অভিমানী গলায় বলল,
একটু সময়ই তো লাগবে। একটু সময় আমাদের দিতে পারবি না মেঘা? শিরিনের এসব ইমোশনাল কথাবার্তা থেকে আর মানা করতে পারলাম না মেঘা আর আমি। তিনজনে গিয়ে ফুচকার ভ্যানের কাছে থাকা চেয়ারে বসে গেলাম। ফুচকা যে আমার অপছন্দ সেটাও নয়, আমি যথেষ্ট ফুচকা খেতে পছন্দ করি, কিন্তু মনটা অস্থিরতায় ভরা ছিল বলে ফুচকার ভ্যান খেয়ালই করিনি আমি। ফুচকাওয়ালা মামাকে চেঁচিয়ে বলে উঠলাম, মামা 4 প্লেট ফুচকা দিবেন। আমার কথা শুনে মামা মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন। আমি খুশি খুশি চেহারা নিয়ে মেঘা আর শিরিনের দিকে তাকালাম। ওরা ভ্রু উঁচিয়ে আমার দিকে চেয়ে আছে। আমি ইশারায় ওদের জিজ্ঞেস করলাম কি হয়েছে। শিরিন বলে উঠল, 3 জনের জন্য 3 প্লেট, আরেক প্লেট কে খাবে? আমি স্বাভাবিকভাবেই বললাম, আমার জন্য 2 প্লেট, বাকি 2টা তোদের। আমার কথা শুনে যে মুখ হা করে ফেলল ওরা। ওদের রিয়েকশন দেখে আমি ফিক করে হেসে দিলাম। তারপর বললাম, হা বন্ধ কর, মশা মাছি ঢুকে গেলে আমি দায়ী না। কিছুক্ষণ পর 4 প্লেট ফুচকা দেওয়া হলো। আমরা খেতে শুরু করলাম। খাওয়ার মাঝে কিছুটা বলেই গেলাম আয়াসের সেসব ভয়ানক কথা ও কর্মকাণ্ডের কথা। আবারও আগের মতো প্রাণোচ্ছল হয়ে উঠলাম আমি। এদিকে আনিশার ফুসকা খাওয়া আর মিষ্টি হাসিতে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে একজন। তার চোখে আটকে রয়েছে আনিশা। আনিশাই যে তার একমাত্র নেশা, যেটা সে কখনো কাটিয়ে উঠতে পারবে না, কখনোই না। ফুসকা খাওয়া শেষ করে ফুচকার বিল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি আমি। পার্স থেকে টাকা বের করতেই একটা কালো রঙের প্রাইভেট কার এসে দাঁড়ায় ফুচকার ভ্যানের সামনে। সাথে সাথে ধুলোতে চোখ বন্ধ করলাম আমি। কিছুক্ষণ পর চোখ খুলে কারের দিকে বিরক্তির দৃষ্টিতে তাকাতেই কারের দরজা খুলে আমাকে অবাক করে দিয়ে বেরিয়ে আসে ডক্টর রাহান। হনহন করে গম্ভীর মুখ নিয়ে আমার কাছে এসে দাঁড়ান তিনি। তারপর আমার বাম হাত ধরে আমাকে দ্বিগুণ অবাক করে দিয়ে নিজের গাড়িতে নিয়ে গিয়ে বসান তিনি। আমার অবাকের সীমা যেন কাটছেই না। হা হয়ে ভ্যাবলার মতো তাকিয়ে আছি উনার দিকে। লোকটার কথায় নড়েচড়ে উঠলাম আমি। হা হয়ে তাকিও না আনিশা, আই নো আই এম হ্যান্ডসাম। মুখটা খপ করে বন্ধ করে ফেললাম আমি। তবে অবাকের সীমা তবুও কাটল না। উনার থেকে ছাড় পাওয়ার জন্য উনার হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে বলে উঠি, এসব কেমন অসভ্যতা? সবার সামনে এভাবে হাত ধরে টেনে নিয়ে আসার মানে কি? উনি আমার কথায় পাল্টা জবাবে বললেন, এটা অসভ্যতা নয়, এটা কেয়ারিং। আহানের কথায় ভ্রু কুঁচকে উনার দিকে তাকালাম আমি। মনের মাঝে ভয়ের দানা বাঁধছে। ভয়ের মূলে রয়েছে আয়াস। ওই সাইকো যদি আমায় আহানের সাথে দেখে নেয় তবে আহানের সাথে কি করবে তার ধারণা করতে পারছি না আমি। ভয় কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হতে থাকল। ঘামতে থাকলাম আমি। হঠাৎ আহান একটা রুমাল বের করে আমার কপাল মুছে দিলেন। সাথে সাথে ধ্যান ভেঙে গেল আমার। উনার উপর কোনো রিয়েকশনটা প্রকাশ করব বুঝতে পারছি না আমি। অথচ উনি মিটিমিটি হেসে চলেছেন আমার দিকে তাকিয়ে। আমি খানিকটা চোখ রাঙিয়ে বললাম, আমায় কি জোকার লাগে? সেই যখন থেকে আপনার সাথে আমার দেখা হয়েছে হেসেই যাচ্ছেন এভাবে? উনি আমার কথায় আরও মণিমুগ্ধকর হাসি দিলেন। উনার হাসিতে মুগ্ধ হলাম আমিও। এমন হাসিতে মুগ্ধ না হয়ে পারা যায়? আচ্ছা, ছেলেদের হাসিও এতটা সুন্দর হয়? কি জানি। উনি কোনোমতে হাসি থামিয়ে বললেন, তোমায় তো একদমই জোকার লাগে না মিস আনিশা। খোলা চুল, গোলাপি রঙের শাড়ি, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে হালকা রঙের লিপস্টিকে তুমি আরও মায়াময়ী হয়ে উঠেছ জানো কি? তোমায় দেখে যে কেউ ছোটখাটো হার্ট অ্যাটাক করতে পারে যেমনটা। বাকিটুকু বলার আগেই থেমে গেলেন উনি।
আমি সন্দেহী চোখে তাকালাম। উনি বড়ই রহস্যময়। আমার সাথেই সব রহস্যময় মানুষের পরিচয় কেন হয়? একদিকে আয়াস নামক লোক, আরেকদিকে এই আহান নামক ডক্টর। দুজনকেই কেমন জানি রহস্যের ছোটখাটো ভাণ্ডার লাগছে আমার কাছে। আমি চোখ বড় বড় করে জিজ্ঞেস করলাম, ফার্স্ট অফ অল যেমনটা বলতে গিয়ে থেমে গেলেন কেন? সেকেন্ডলি, আপনি আমাকে আনিশা ডাকছেন। আপনি আমার নাম জানলেন কোথায় থেকে? আমার কথায় রহস্যময়ী হাসি দিলেন আহান। তারপর বললেন, এসব বিগ সিক্রেট মিস আনিশা। উনার এই কথায় বিরক্তির নিঃশ্বাস ফেলে গাড়ির দরজার কাছ দিয়ে বাইরে তাকালাম আমি। শিরিন আর মেঘা এখনো হা হয়ে সেভাবেই বসে আছে। হয়তো নিজেদের বিস্ময় এখনো কাটিয়ে উঠতে পারছে না তারা। অবশ্য কাটাবেই বা কি করে? আমি তো নিজেই বিস্ময় কাটাতে পারছি না। এক রহস্যময় জালে বন্দী হয়ে পড়েছি, যেখানে একের পর এক অদ্ভুত লোকের সাথে পরিচয় হয়ে চলেছে। নিজের হাতের কনুইয়ে মারাত্মক জ্বালা করতে লাগল আমার। দাঁতে দাঁত চেপে পিছনে কনুইয়ের দিকে তাকালাম আমি। আহান আমার দিকে হেলে আমার হাতটা ধরে কনুইয়ে যত্ন সহকারে মলম লাগিয়ে দিচ্ছেন। প্রচুর জ্বালা করছে আমার। হাতটা সরাতে চাইলাম আমি, কিন্তু পারলাম না। আহান হাতে মলম লাগিয়ে দিতে দিতে বলল, একটু তো লাগবেই। মলম লাগিয়ে দিয়েছি, আস্তে আস্তে ব্যথা কমে আসবে। উনার কথার কোনো উত্তর না দিয়ে দাঁতে দাঁত চেপে জ্বালা সহ্য করছি আমি। আহান গাড়ির মধ্যে থাকা একটা বক্স খুলে ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে আমার কনুইয়ে লাগিয়ে দিলেন। তারপর আমার দিকে খানিকটা অসহায় চোখে তাকালেন উনি। উনার এই দৃষ্টির কারণ বিন্দুমাত্র বুঝলাম না আমি। শান্ত সুরে বললেন, হয়ে গেছে। পরের বার কোথাও কেটে গেলে আগে ফুচকা খাওয়াতে মনোযোগ না দিয়ে নিজের কেটে যাওয়া জায়গাতে ফার্স্ট এইড করে নিবে, নয়তো ধুলোবালি পড়ে ইনফেকশন হতে পারে ম্যাডাম। এবার বুঝলে ওটা অসভ্যতা নয়, কেয়ারিং। উনার কথায় হাবার মতো মাথা দুলালাম আমি। তারপর গাড়ি থেকে নামতে নিতেই আবারও পিছন ফিরে জিজ্ঞেসু দৃষ্টি নিয়ে উনাকে বললাম, আমার জন্য এটা কেন করলেন? চলে যেতে পারতেন নিজের কাজে। তা না করে আমাকে টেনে নিয়ে এসে আমার কনুইয়ে মলম লাগিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দিলেন কেন? জানেন এর জন্য আপনার কি শাস্তি হতে পারে? সে আপনাকে মারতেও দুবার ভাববে না। উনি উৎসুক কণ্ঠে ভ্রু নাচিয়ে বললেন, সে কে? না, কেউ না। কথাটা বলে নিচে নেমে গেলাম আমি। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেলেন। আমি এসে শিরিন আর মেঘার কাছে দাঁড়ালাম। ওরা প্রশ্নের মেলা বসিয়ে দিল আমার সামনে, কিন্তু আমি ঠিকঠাক কোনো উত্তর দিলাম না। ওদের বিদায় জানিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমি। রাতে বেলকনির চেয়ারে হাতে বই নিয়ে রেলিংয়ে হাত রেখে একমনে নিচের দিকে তাকিয়ে আছি আমি। পড়াতে মন বসছে না কিছুতেই। ব্যস্ত শহরে যে যার নিজের কাজ করে যাচ্ছে। অনেক গাড়ি চলাচল করছে এখনো। না চাইতেও বারবার সকালের ঘটনাগুলো মনে করা নাড়িয়ে যাচ্ছে। ঢাকায় আসার সাথে সাথে আমার সাথে কতগুলো রহস্যময় ঘটনা ঘটে গেল, যেসব ঘটনার উদ্ঘাটন আমি এখনো করতে পারলাম না। কে এই আয়াস, যাকে কখনো আমি দেখিনি, সে কিনা আমাকে ভালোবাসে? আর এই ডক্টর আহানটাও কেমন জানি এক অদ্ভুত মানুষ। আয়াস আর আহান কি এক মানুষ? ওদের কণ্ঠস্বরে এত মিল কেন? কিন্তু ওরা এক কি করে হতে পারে? ওদের আচরণ একজন আরেকজনের থেকে সম্পূর্ণ আলাদা। তবে কি করে এক মানুষ হতে পারে? এই বিষয়টা নিয়ে আমি তখনই নিশ্চিত হতে পারবো যখন আয়াসকে দেখতে পাবো আমি। আদৌ কি ওর দেখা পাবো আমি, নাকি ঝাপসা আলোর মতো ঘোলাটে হয়ে থাকবে সে? হাতের কাছে যা পাচ্ছে তা ভাঙছে আয়াস। রাগে অনর্বত হুঙ্কার দিয়ে চলেছে সে।
পুরো ঘর তছনছ হয়ে গিয়েছে। তবুও যেন রাগটা কমছে না তার। জিনিসপত্র ভাঙার শব্দ পেয়ে তামান্না বেগম ছুটে এলেন। এসে আয়াসকে ধরে থামিয়ে বসালেন তিনি। পাশে তামান্নাও বসলেন। আয়াসকে পানির গ্লাস এগিয়ে দিলেন তিনি। আয়াস পানির গ্লাস সরিয়ে বলল, খাবো না দাদিমা, ভালো লাগছে না। তামান্না বেগম আয়াসের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি হয়েছে বাবা, এমন করছিস কেন, কিসের এত রাগ তোর? আয়াস অসহায় ভঙ্গিতে বলল, তুমি তো জানো দাদিমা আমার রাগ বেশি। ছোটবেলায় মা বাবা আমাকে তোমার কাছে রেখে চলে গেল আমেরিকায়, অথচ তখন তাদের কাছে থাকা বড্ড দরকার ছিল। তাদের আদর থাকলে হয়তো আজ এমন হতাম না আমি। ওরা চলে যাওয়াতেই ওদের প্রতি রাগক্ষোভ ঘৃণা সৃষ্টি হয় আমার। তখন থেকেই মা বাবা আর আমার মাঝে বিশাল পাঁচিল তৈরি হয়। একা বড় হতে থাকি আমি, শুধু তুমি ছিলে আমার পাশে। তারপর ডাক্তারি পড়তে লন্ডন গেলাম আমি। আস্তে আস্তে বদমেজাজি হয়ে গেলাম আমি। কখন কাকে রাগের বশে আঘাত করে ফেলি বুঝি না, আবার নিজের কোনো প্রিয় কিছু অন্য কাউকে দিই না আমি। সহ্য করতে পারি না সেটা। ঠিক তেমনি আনিশাকেও অন্য কারো পাশে সহ্য করতে পারবো না আমি দাদিমা। কিন্তু ওর কাছে এসব কিছু শুধুই পাগলামি মনে হয়। ও বলেছে আমি নাকি মানসিক রোগী, সাইকো আমি। রাগের বশে ওকে ধাক্কা মেরে আঘাত করে ফেলেছি আমি। এখন নিজের ওপরই রাগ লাগছে দাদিমা। তামান্না বেগম সবটা শুনে হতভম্ব হয়ে চেয়ে রইলেন। কি বলবেন কিচ্ছু বুঝতে পারছেন না উনি। তবে একটা কথা সত্যি, আনিশাকে বড়ই ভালোবাসে ছেলেটা। তামান্না সান্ত্বনার সুরে বললেন, আজ না বুঝলেও কাল ঠিকই আনিশা তোকে বুঝবে আয়াস। তুই চিন্তা করিস না, রাগারাগি করিস না, তুই অপেক্ষা কর। আয়াস রেগে উঠে দাঁড়িয়ে জোরে বলে উঠল, সেটা অসম্ভব দাদিমা। অপেক্ষা করতে গিয়ে যদি সে অন্য কারো হয়ে যায় মানতে পারবো না আমি। ওকে না পেলে পাগল হয়ে যাব আমি। মানছি আমার ভালোবাসার প্রকাশটা হয়তো আর সাধারণ 5টা মানুষের মতো না, তবে ভালোবাসি তো। আমি ওকে বলেছি ও ভালো না বাসলেও আমার যায় আসে না। তবে সত্যিই কি যায় আসে না? নিজের ভালোবাসার মানুষ যদি অবহেলা করে তবে তো অসহায় লাগবেই দাদিমা। তামান্না বেগম কিছু একটা ভেবে বলে উঠলেন, আয়াস তুই তোর বাবা আর মায়ের সাথে কথা বল, ওরা মানলে কিছু একটা ব্যবস্থা নিতে পারবি। তামান্না বেগমের কথায় তাচ্ছিল্যের হাসি হেসে আয়াস বলে ওঠে, সিরিয়াসলি দাদিমা, এখন ওদের পারমিশন নিতে হবে আমায়? নেভার। যা করার আমি একাই করব। ওদের থেকে কোনো সাজেশন নেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না আমি। এই বলে গটগট করে রেগেমেগে বাইরে চলে গেল আয়াস। আর সার্ভেন্টদের উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠল, 30 মিনিটের মাঝে আমার রুম পরিষ্কার চাই, নয়তো একটাকেও কাজে রাখব না আমি। তামান্না বেগম হতাশ হয়ে মাথায় হাত বসে রইলেন। দেখতে দেখতে কেটে গেল আরও 7 দিন। এই কয়টা দিন বেশ আনন্দের মধ্যে দিয়েই কেটেছে আমার। আয়াস আর আহান দুজনকেই প্রায় ভুলতে বসেছি। দুজনের সাথে আর একবারও দেখা হয়নি আমার। বিষয়টা নিয়ে বড্ড নিশ্চিন্ত আমি। মনে মনে ধরে নিয়েছি আয়াস নামক সাইকোটা আমার লাইফ থেকে বেরিয়ে গিয়েছে, আর কখনোই ফিরবে না। কিন্তু আদৌ কি এই ধারণাটি সঠিক? চট্টগ্রাম থেকে গতকালই ঢাকায় ফিরেছে আয়াস। কিছু অপারেশনের কাজে 6 দিনের জন্য ইমার্জেন্সি চট্টগ্রামে যেতে হয়েছিল তাকে। এতদিন তার প্রিয়তমাকে দেখতে না পেয়ে মনটা ছটফট করছিল তার। তাই সে ভেবে নিয়েছে আজকে সে তার মায়াবিনীকে সারপ্রাইজ দেবে। তারই আয়োজন করছে আয়াস। তুমি হয়তো এতদিনে ভেবেই নিয়েছ আমি আর তোমার লাইফে ফিরব না নিশা পাখি, বাট ইউ আর রং।
তোমার লাইফে আমি সারা জীবন থাকব, মৃত্যুর আগ পর্যন্ত। কারণ আমি তোমায় ভালোবাসি আর প্রত্যেক মুহূর্তে তোমায় চাই আমি। কথাটা বলে বাঁকা হাসি দিয়ে ওঠে আয়াস। পুজোর কারণে কলেজ বন্ধ। সেই সুযোগে আর শপিং মলে এসেছি আমি। শপিং মলে ঘুরে ঘুরে নিজের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিলাম আমি। অতঃপর শপিং মল থেকে ঘণ্টাখানিক পর বেরিয়ে পড়লাম। গাড়ির জন্য রাস্তাতে অপেক্ষা করছি আমি। মিনিট 5 পর একটা সাদা রঙের গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। দরজা খুলেই গাড়ির ভেতরে থাকা লোকটা আমায় হাত ধরে টান নিতেই ব্যালেন্স রাখতে না পেরে গাড়ির সিটে পড়ে যাই আমি। নিজেকে সামলিয়ে কয়েক সেকেন্ড পর চোখমুখ লাল করে গাড়ির ড্রাইভারের সিটে থাকা লোকটার দিকে না তাকিয়েই কড়া গলায় বলে উঠি, হু দ্য হেল আর ইউ? সাহস কি করে হয় রাস্তার মাঝে একটা মেয়েকে এভাবে হ্যারেজ করার? আমার কথায় পাত্তা না দিয়ে লোকটা বলে ওঠে, সরি, আমি আমার হবু ওয়াইফকে গাড়িতে বসিয়েছি, এতে হ্যারেজ করার কি হলো? সেই চেনা গলায় শুনে নিজের মাথা ঘুরিয়ে ড্রাইভিং সিটের দিকে তাকায় আমি। চলবে।